বাকি ছিল দ্য ব্লুটুথ বয় কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ। এখানে মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যেকটা পোলা ফাইন কিন্তু আগাগোড়া ট্যালেন্টেড ভাই। এটা এদিকে এবার হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন প্রভাব পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে নামে সাধারণ জনগণ ও আওয়ামী লীগ কর্মীরা। ছাত্রদের নতুন দল গঠনে অনেকেই অসন্তুষ্ট। ডক্টর ইউনূসও কঠিন বক্তব্য দেন। দেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ ঘুরে গেল। কিন্তু আসলে তাদের ভিতরে ছিল মুনাফিকি। যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা অনেক লম্বা লম্বা বড় বড় কথা বলতেছে। একটা সময় তারা কিন্তু আওয়ামী লীগের একদম কাছের লোক ছিল। যেমন আপনার হাসনাত আব্দুল্লাহ, তারপর আপনার সার্জিস আলম, তারা মির্জাফরি এই জন্যই করেছে যে কিছু পয়সার লোভে বিদেশিদের চক্রান্তে তারা এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর অনেক কিছুই আমরা এদেশে ঘটতে দেখছি। মিত্ররা ওয়ান কাইন্ড অফ বাকশত্রুতে পরিণত হয়েছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা কে যাবে সেইটাকে ঘিরে চলছে রাজনীতি। এতদিন যাবৎ আমরা অনেক কিছু ভাবছি, প্রত্যেকটা পরিসংখ্যান উল্টে যাচ্ছে। এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহকে কি করা হচ্ছে রাজপথের মধ্যে। আপনারা দেখতে পারবেন যে জনগণরা ভয়ঙ্কর রূপে কেঁপেছে কেন, এবং তারা কিন্তু তার অবস্থা খুবই খারাপ করে। মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে, তা যে কোনো আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থার জায়গা থেকে হোক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলকে আসতে যাচ্ছে বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, সেই কিংস পার্টি অন্দরমহলে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে। পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব প্রকার টাকা ধারণ করেছে। ছাত্র সমন্বয়কের অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কিনা সেটা নিয়েও এখন নতুন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে আপনার ছাত্ররা। এখন অনেকেই বলবেন যে এই রাজনৈতিক দল তো আপনার সাধারণ যে ছাত্র তাদের, এই দলের আড়ালে আপনার অনেক বড় মুখোশধারী লোকই আছে। সেই মুখোশধারী লোক হচ্ছে আপনার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এরকম স্বপ্ন কিন্তু আরো অনেক আগে থেকেই দেখে আসতেছে, এবং কি সে দেশের রাষ্ট্রপ্রধান হবে অথবা আপনার রাষ্ট্রপতি যে কোনো একটি পদ সে নেওয়ার জন্য কিন্তু মোটামুটি সে অনেক বছর আপনার লবিং চালিয়ে আসতেছে। এটি আপনার শেখ হাসিনাও জানেন, যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু জানে। হ্যাঁ, সবাই এই বিষয়টা জানে। দর্শক শ্রোতা, ছাত্রদের নতুন রাজনৈতিক দল, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। এই বিষয়টা নিয়ে অনেকে কেঁপে যায়। সাধারণ মানুষরা এইসব বিষয় এক্সপেক্ট করতে পারছে না। গাইজ এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। সর্বশেষ সমন্বয়কদের কি হয়, গাইজ হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা নিউজ প্রকাশ হয়েছে, সেইটাও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই বিষয়গুলো নিয়ে হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমকে নিয়ে এবং ছাত্রদের নতুন রাজনৈতিক এবং শেখ হাসিনার সাথে যে একটা সম্পর্ক, মানে ছাত্রদেরকে নিয়ে বলা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষে কমেন্ট করি। দেখেন, যখন আপনি রাজনীতিতে নাম লেখাবেন, রাজনৈতিক দল তৈরি করবেন, তখন আপনি অ্যাজ এ পলিটিশিয়ান আপনাকে অনেক কিছুই মোকাবেলা করতে হবে। আপনাকে বিপরীত পক্ষের সমালোচনা সহ্য করতে হবে, জনগণের সমালোচনা সহ্য করতে হবে, রাজপথে মার খেতে হবে, মিথ্যা মামলায় জেল খাটতে হবে, জীবনও যাইতে পারে, পরিবার বিপদে পড়বে, গুম হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন। আর এটার মেইন কারণ হচ্ছে আপনি ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন। তো ক্ষমতার জিনিসটা যখন ক্ষমতায় থাকে অনেক মজা, আর যখন না থাকে ক্ষমতাটা, আজকের দিনে আওয়ামী লীগের পরিণতি দেখে আর কোনো কিছু নিশ্চয়ই বলার নাই। এই যখন পরিস্থিতি, ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে একটা আলোচনা সামনে আসছে যে পৃথিবীর 3টি দেশের 3টি দলকে তারা অনুকরণ করে নতুন যে রাজনৈতিক দল সেটাকে সামনে আনতে যাচ্ছে। আর এই কথা স্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে। তো 3টি দেশের মধ্যে আপনার এখানে কে আছে? পাকিস্তান আছে। পাকিস্তানের কোন দল? ইমরান খানের যে দল আছে পিটিআই। আরেকটা দেশ হচ্ছে আপনার তুরস্ক। তুরস্কের যিনি আছেন ওনার নাম হচ্ছে আপনার এরদোয়ানের যে দলটা, এই দলটাও তাদের অনুকরণের জায়গায় আছে। এছাড়াও আরো একটি দল আছে তাদের, সেটা হচ্ছে ভারত। তবে ভারতের যে ব্যক্তিটাকে তারা পছন্দ করছে, যে দলটাকে, আমারও খুবই পছন্দের একটা দল, বিজেপি না কংগ্রেসও না, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে প্রায় 26 বছর পর অরবিন্দ কেজরিওয়ালের এই আম আদমি পার্টি কিন্তু এবার পরাজিত হয়েছে, সেখানে বিজেপির ঝান্ডা উন্মুক্ত হয়েছে। তার মানে এটাও সামহাও পড়ে গেছে দলটা। যাই হোক, এখন এই যে 3টা দেশের 3টা দলকে, 3টা ব্যক্তি কেন্দ্রিক দলকে
আপনার এই অনুসরণ করে বৈষম্য বিরোধীরা নতুন দল সাজাতে যাচ্ছেন, যখনই এই ঘোষণা আসলো, ঘোষণা আসার পরপরই প্রথমবারের মতন রাজনৈতিকভাবে সমালোচনা বলেন, ধাক্কা বলেন, এটা শিকার হয়েছে ছাত্রদের দলটা বা তাদের এথিক্সটা বা চিন্তাটা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমনকি বিএনপির খুবই প্রভাবশালী একজন আমরা যদি ধরি রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি বলছেন যে 3 দেশের 3 আদলে দল গড়তে চায় বৈষম্য বিরোধীরা। বাংলাদেশে এত মহান নেতা থাকতে এই দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন? এখন এটা হইতে পারে যে এই দেশে তারা যে অনুসরণ করবে, অনুকরণ করবে, এই 3টা দলের মধ্যে তাদের কোনো আদর্শ নাই। আওয়ামী লীগও নাই, বিএনপি তো তারা পায় না, আর জামাতকেও পায় না, তো তারা অনুসরণ করবে কাকে? যার কারণে ছাত্ররা মনে করছে যে দা ওয়ে তাদের উত্থান হয়েছে, যেভাবে তারা সামনে আসছে, তো পৃথিবীতে অনেক দল এভাবে সামনে আসছে, আইসা ক্ষমতাকে তারা কি বলা যে মানে আরোহণ করতে পারছে, এন্ড দেন তারা তাদের জনপ্রিয়তাও তৈরি করতে পারছে। আলাল সাহেব বলছেন যে সংবিধান মানলে জাতীয় সংসদ আগে দিতে হবে, মানে জাতীয় সংসদ নির্বাচন, দেশ সংস্কারে 31 দফা দিয়েছে বিএনপি, অন্যদের পরামর্শ নিতে আমরা প্রস্তুত। তো এখানে বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন, আবার সরকারের সমালোচনা করেছেন যে এনজিও করার দেশ পরিচালনা করা এক নয়, আর রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে, দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত। এখন যেই কোল্ড ওয়ারটা চলছে সেটা হচ্ছে যে বিএনপিকে নিয়ে কৌশলে প্রকাশ্যে সমালোচনা করছে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, মানে তারা তো একটা টিমই। তো বিএনপিও যখন সুযোগ পাচ্ছে তখনই কিন্তু ছাত্রদের ইস্যুগুলোতে তারা টাচ করে যাচ্ছে। ইভেন ছাত্রদের অনেক সিদ্ধান্তকে বিএনপি টেকনিক্যালি মনে করছে যে এটা এই মুহূর্তে উচিত না, এবং এটার পিছনে এই সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায়, তাদের নানান পরিকল্পনা আছে, কিংস পার্টি তৈরি করা হচ্ছে, ইভেন এখানে নানান কিছু তাদের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারি। তো ছাত্রদের যে দলটা আসছে এটা 3টা দেশকে সংমিশ্রণ কইরা 3-1 ফর্মুলাতে তাদের এই রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে। এখন দেখা যাক যে 3 দলকে তারা অনুসরণ করেছে, 3টা দলই 3 দেশে 3 ব্যক্তি কেন্দ্রিক, এমনকি যথেষ্ট পজিটিভলি ভাইব করেছে, আবার পতনও হয়েছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে আপনার ছাত্ররা। এখন অনেকেই বলবেন যে এই রাজনৈতিক দল তো আপনার সাধারণ যে ছাত্র তাদের বা যারা সমন্বয়ক তারা এই দলটি গঠন করতেছে। আমি বলবো যে এই দলটি কিন্তু ছাত্র জনতার নয়, এই দলের আড়ালে আপনার অনেক বড় মুখোশধারী লোকই আছে। সেই মুখোশধারী লোক হচ্ছে আপনার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এরকম স্বপ্ন কিন্তু আরো অনেক আগে থেকেই দেখে আসতেছে, এবং কি সে দেশের রাষ্ট্রপ্রধান হবে অথবা আপনার রাষ্ট্রপতি যে কোনো একটি পদ সে নেওয়ার জন্য কিন্তু মোটামুটি সে অনেক বছর আপনার লবিং চালিয়ে আসতেছে। এটি আপনার শেখ হাসিনাও জানে, যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু জানে, যেমন পদ্মা সেতু করতে বাধা দিয়েছিল সে, মানে অনেক জায়গায় অনেক আপনার কিন্তু সে করেছে, তৎপরতা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা নাহিদ সে আপনার পদত্যাগ করতে যাচ্ছে, এবং কি সে আপনার নতুন রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে, এটি আপনার 24 তারিখে সেটি তার আত্মপ্রকাশ করবে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ছাত্ররা কেন প্রাণ দিল? ছাত্ররা তো কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলন করেনি, এদেশের জনগণ তো তাদের পিছনে আপনার কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েনি। তারা গিয়েছিল কোটার জন্য, কোটার জন্য যাওয়ার পরে কোটা দিয়ে দেওয়া হয়েছে, এবং কি এদেশের যারা ষড়যন্ত্রকারী, যারা 71-এ আমাদের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, বাংলাদেশ স্বাধীন না হোক, যারা আপনার চায়নি, তারাই কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তৎপর রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দল কেন বা কার জন্য এই রাজনৈতিক দল? এই রাজনৈতিক দল হচ্ছে একমাত্র ডক্টর ইউনূসের জন্য, কারণ ডক্টর ইউনূস চাচ্ছে যে সে একটি নির্বাচন, বংবাং একটি নির্বাচন দিয়ে সে আপনার ক্ষমতায় চলে যাবে। আসলে এটি দিন শেষে কিন্তু ফলাফল জিরোই হবে, কারণ যে ছাত্ররা চিন্তা করতেছে আপনার তারা আপনার হবে, সংসদ সদস্য হবে, এমপি হবে, এগুলো তাদের দুঃস্বপ্ন, কারণ তাদের প্রতিপক্ষ অনেক রয়েছে বাংলাদেশে, আর বিশেষ করে আওয়ামী লীগ হচ্ছে প্রধান প্রতিপক্ষ হবে তাদের, কারণ রাজনৈতিক মাঠে কিন্তু তারা কাউকে দোষ দিতে পারবে না। যখন আন্দোলন চলছিল তখন কিন্তু তারা বলতো যে আমরা ছাত্র জনতা, আমরা স্টুডেন্ট, আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করতেছি, আন্দোলন করতেছি, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন, দেশের জনগণকে তারা আহ্বান জানিয়েছিল। কিন্তু এখন সেগুলো কিন্তু কার্যকর হবে না। কার্যকর এজন্যই হবে না কারণ এখন কিন্তু তারা একটি দলের ভিতরে চলে আসতেছে। এখন তাদের প্রতিপক্ষ অনেক রাজনৈতিক দল হবে, যেমন বিএনপি হবে, আওয়ামী লীগ তো হয়েই আছে। তো এগুলো হচ্ছে তাদের একটি কারসাজি এদেশের জনগণের সাথে, এবং কি এদেশের জনগণকে তারা বোকা ভেবেছিল, এবং কি জনগণ বোকা ভেবেই তাদের
কারণ জনগণ যদি বোকা নাই হইতো তাহলে কিন্তু তাদের পিছনে যাইতো না, কারণ তারা তো বুঝেনি, জনগণও বুঝেনি। আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার হুজুকের মায়ের, মানে আপনাকে দেখবেন যে ও যে একজন বাঁশি নিয়ে ফু দিছে ওর পিছনে দৌড়াইতেছে, কিন্তু আসলে সে কোন লেভেলের লোক, সে কি চাচ্ছে, এগুলো তারা জাস্টিফাই করে না। আমাদের জাতিকে বলা হয় আবেগপ্রবণ জাতি, বাঙালি জাতিকে আবেগের বশে তারা অনেক কিছুই করতে পারে। তো এই জন্য আমি বলবো যে এই যে রাজনৈতিক সংগঠন তারা করতে যাচ্ছে, এগুলো কিন্তু তাদের জন্য সুফল বয়ে আনবে না। অনেক ছাত্র জনতা তাদের বিরুদ্ধে চলে যাবে। কেন যাবে? কারণ তারা বুঝতে পারতেছে যে আসলে এগুলো কোটাও ছিল না, কিছুই ছিল না, শেখ হাসিনাকে আমরা কেন তাড়াইলাম, এখন দেখি লাভ যা হচ্ছে সব তাদেরই হচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না। এগুলো কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা বলতেছে। তার মানে এই দেশে তারা কি পাইছে? কিছু পাইছে? কোটা পাইছে? এই যে বৈষম্য দূর করার কথা বলছে, তারা কি বৈষম্য দূর করতে পেরেছে? পারে নাই। এখন এই ছাত্র জনতাই দেখবেন তাদেরকে রুখে দিবে একদিন। আমি আপনাদেরকে বলে রাখলাম কথাটা, ওই যে তারা এখন পায়তারা চালাচ্ছে না যে রাজনৈতিক দল করে তারা ক্ষমতায় চলে যাবে, এটা তাদের দুঃস্বপ্ন থেকে যাবে, কিন্তু এগুলো বাস্তবে ফলিত হবে না। এগুলো হচ্ছে টালবাহানার একটি পায়তারা বাংলাদেশে বর্তমান তারা করতেছে। আমি অবশ্যই এখনো বলবো, দেশের সচেতন নাগরিক যারা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই রাষ্ট্রকে যদি আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কিন্তু লড়াই করতে হবে। আপনারা জানেন আমাদের রাষ্ট্র ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল, আজকে এই পরিস্থিতির মধ্যে পড়ার কারণে আমাদের রাষ্ট্র কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে, তা যে কোনো আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থার জায়গা থেকে হোক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে, বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, সেই কিংস পার্টির অন্দরমহলে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে। পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে, নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাট আকার ধারণ করেছে, এবং ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কিনা সেটি নিয়েও এখন নতুন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আমার এই পর্বে অন্তত এই দল যেভাবে গঠন প্রক্রিয়ায় রয়েছে, নেতৃত্বে যারা আসতে যাচ্ছে, তাদের নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও চলবে। বরং এই দলের নেতারাই গণমাধ্যমের সামনে যা বলছে সেটুকু শুনলেই আমরা স্পষ্ট হব যে ভিতরে কি চলছে, এবং আত্মপ্রকাশের আগেই এই ধরনের দল কখনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিনা বা পারবে কিনা, সেটিও অনেকের সামনে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। 24শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই কিংস পার্টি, এবং শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আপনারা হয়তো অনেকেই জেনেছেন। মূলত এই পার্টিটি প্রথমে আহ্বায়ক কমিটি হিসেবে আসবে। আহ্বায়ক হিসেবে আমরা জানি এর মধ্যে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ওপেন সিক্রেট, যদিও ফরমালি এখনো ঘোষণা করা হয়নি, তিনি পদত্যাগ করবেন খুব শীঘ্রই হয়তো। কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ এবং এর সঙ্গে আরো বেশ কয়েকটি পদ নিয়ে। এখন এই সদস্য সচিব পদে কারা আসতে চান? জাতীয় নাগরিক কমিটির যিনি এই মুহূর্তে সদস্য সচিব আক্তার হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন, তিনি জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতে পারেন, গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু মজার বিষয় হচ্ছে, যারা এই পদের দাবিদার তারা অনেকে বলছে যে কেন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, আমরাই সর্বা, আমরাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আবার কেউ বলছে না, নির্বাচনই হোক, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সদস্যদের বেশি ভোট পাবে তারা আসবে, কিন্তু আর এক পক্ষ মানতে চাইছে না। তো সদস্য সচিব হিসেবে আক্তার হোসাইন, তিনি চরমভাবে এই পদের দাবিদার। আবার আছেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির আর এক যুগ্ম আহ্বায়ক। সাথে আছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আবার পদ ছাড়তে চান না, অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকতে চাইছেন। তার সঙ্গে আছেন আবার অতি পরিচিত মুখ, একসময় ছাত্রলীগ কর্মী সার্জিস আলম। তো প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে যে আক্তার হুসাইন আর আলী আহসান জুনায়েদ, এই দুজনের যদি বিকল্প কাউকে আনতে হয়, সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি বা
সার্জিস আলমের থেকে হয়তো চিন্তা ভাবনা করা যাবে যদি সিলেকশন হয়, অর্থাৎ সার্জিস আলম মূল প্রতিদ্বন্দ্বিতা থেকে অনেকখানি পিছিয়ে আছে। আবার এই পদের জন্য আরেকজনের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী যে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলমের ছোট ভাই কি বড় ভাই আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, মনে পড়ছে না, তবে তার ভাই, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা ছিলেন মাহবুল আলম মাহির। এই যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা, প্রতিদ্বন্দ্বিতা যদি সুষ্ঠুভাবে হয় সেটিকে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতেই পারে, কিন্তু তা না। কে কার চেয়ে এগিয়ে, কার কতটুকু কন্ট্রিবিউশন, সেই জায়গা থেকে তারা নিজেরাই সবকিছুর কর্তৃত্বের দাবিদার, এমন একটি ভাব প্রকাশ করা হচ্ছে অনেকের মধ্য থেকে। গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি যারা কথা বলেছেন, কেউ নাম প্রকাশ করেছেন, কেউ করছেন না, কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, মানে প্রকাশ্যে এসে গেছে বিষয়টি। তো নাম প্রকাশ না করার সত্ত্বে কোনো যারা শীর্ষ পদে রয়েছেন তাদের অনেকে বলছেন, কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন, যেটি ঠিক নয়। ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে এই পদের জন্য গো ধরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখবর নয় বা সুখকর নয়। খুবই যৌক্তিক কথা। এখন শীর্ষ 4টি পদের মধ্যে 2টি আবার এক পক্ষ দাবি করছে যে আমাদেরকে দিতে হবে, না দিলে হবে না, বুর্জুয়া রাজনীতি যেটি চলে, এই নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যা হোক, আরেক নেতার নাম প্রকাশ না করার শর্তে বলছেন, সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের অনুসারী অনেক রয়েছেন, নির্বাচন দিলে আমাদের লোকই এই পদের জন্য নির্বাচিত হবেন। তাও ভালো কথা, তারা নির্বাচন চাইছে। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে, পদবীর দাবিদার হয়ে বা সমর্থক অনেকে। তো আক্তার এবং জুনায়েদ, তাদের যারা অনুসারী তারা বলছেন অনেকে যে আক্তারকেই তারা নেতা মানেন, আর কাউকে নয়। আক্তারকে মাইনাস করতে চায় কে? মোটামুটি একটা হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কে আক্তারকে মাইনাস করতে চায়। আবার আর এক পরিচিত মুখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি সরাসরি লিখেছেন আক্তারের পক্ষে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই, আমি আক্তার হোসেনের হাত ধরেই এসেছি, এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন আক্তার। বারবার হামলার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। কোনো যদি কিন্তু এই সব শব্দ ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তার হোসেনের পাশে আছি। বোঝা যাচ্ছে যে বিষয়টি নতুন রাজনৈতিক ধারা তারা চালু করতে চায়, এটি তার নমুনা। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক ফারজানা আফিফা অদিতি, তিনি লিখছেন তার ফেসবুক স্ট্যাটাসে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। অন্তত প্রথম 10 জনের সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দিতে হবে। অর্থাৎ প্রথম যে 10টি পদ, সেই পদগুলো নির্বাচনের মাধ্যমে হোক, তিনি সেটা চাইছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। আগের মতোই যদি এই একজন দুইজন সব সিদ্ধান্ত নেয়, তাহলে সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমরা যাত্রা দীর্ঘায়িত করব না। অর্থাৎ অনেকে এরই মধ্যে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বা যে নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইসব সংগঠন থেকে পদত্যাগের স্পষ্ট হুমকি দিচ্ছে, তারা জানিয়ে দিচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর আকারে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, এটি কোনো ভালো ইঙ্গিত নয়। শুরুতে বলছিলাম মানুষ প্রতারিত হয়েছে। এবার মোহাম্মদ ইউনূসকে জোর ধাক্কা দিলেন ইলন মাস্ক। বাংলাদেশের মিডিয়া কাল থেকে প্রচার করছে বাংলাদেশে নাকি বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করতে চলেছেন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স, এবং বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে স্টারলিংকে ইনভেস্টমেন্ট করতে পারেন ইলন মাস্ক। আর সেদিনই আমেরিকা সরকারের যে দপ্তর ডজ, সেই ডজের প্রধান যিনি, সেই ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হলো, যেখানে তিনি বলছেন আমেরিকা পরবর্তীকালে বাংলাদেশকে আরো $29 মিলিয়ন যে অর্থ সাহায্য করত, সেই অর্থ সাহায্য এবার থেকে তারা আর করবে না।
এই ডজ ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। ডজ এর পুরো কথা হলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন ইস্তেহারে ছিল ট্যাক্স পেয়ারদের টাকা, অর্থাৎ আমেরিকান নাগরিকরা যে টাকা দেয় সেই টাকা জো বাইডেন এমন কিছু জায়গায় ইনভেস্ট করে গেছেন যা আমেরিকার জন্য ইউজফুল নয়, অর্থাৎ মানে খুব একটা সুবিধা কিছু করতে পারেনি। তাই আমেরিকার টাকা বিভিন্ন দেশে আর ইনভেস্ট করবে না ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এর জন্য তিনি একটি নতুন দপ্তর তৈরি করেন। এই দপ্তরের কাজই হলো আমেরিকা সরকার যেখানে যেখানে অতিরিক্ত টাকা খরচ করছে সেই খরচটাকে কমানো এবং আমেরিকার সাধারণ মানুষের করের টাকা আমেরিকার বেনিফিটের জন্য ব্যবহার করা। আর ইলন মাস্কের ডজ এই পার্টিকুলার কাজের দায়িত্ব নেওয়ার পর একাধিক ক্ষেত্রে লাগাতার বোমা কিন্তু ফাটিয়ে যাচ্ছেন। কখনো ডিপ স্টেটস নিয়ে বিভিন্ন রিপোর্ট তারা প্রকাশ করেছেন, কখনো নরেন্দ্র মোদীর ইন্টারনাল পলিটিক্সকে ঘেঁটে দিতে চেয়েছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প কালকেও স্বীকার করেছেন এটা হতে পারে, মানে ভারতের নির্বাচনকে এই ডিপ স্টেটের টাকা দিয়ে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা কেউ বা কারা করতে পারে। এবং এই টাকার পরিমাণ ভারতের সংসদে যেটা আলোচনা হয়েছে তা হলো 5,000 কোটি টাকা, এবং অন রেকর্ড লেখা আছে ভারতের সংসদে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে টাকা দিয়ে সরকার বদলের যে চিন্তা ভাবনা জো বাইডেন এবং জর্জ সরোজ জুটি করতেন তা কিন্তু এবার ইলন মাস্ক এসে একের পর এক বন্ধ করে দিতে শুরু করেছেন। আর সর্বশেষ যে রিপোর্ট সেখানে ইলন মাস্কের দপ্তর জানাচ্ছে $29 মিলিয়ন তারা আর বাংলাদেশকে সাহায্য করবে না। আমি একটু আপনাকে টুইটটা দেখাই, সেখানে দেখবেন একটা লম্বা তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। সেখানে তারা দেখাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশকে আমেরিকা সরকার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিছু ফান্ডিং করতো। এই ফান্ডিং গুলো কিন্তু পলিটিক্যাল ফান্ডিং, অর্থাৎ এগুলোকে আপনারা ধার ভাববেন না, এগুলো ডোনেশন টাইপের আপনারা ভাবুন। মানে এই ফান্ডিং করে আমেরিকা কিন্তু পলিটিক্যাল বেনিফিট পেত, ইকোনমিক্যাল বেনিফিট নয়। অর্থাৎ সুদের টাকা পাবে, ফেরত পাবে, এই প্রত্যাশা কিন্তু আমেরিকা ছিল না। এখানে চায়নার সঙ্গে কিন্তু আমেরিকার পলিসির মধ্যে একটা পার্থক্য আছে। চায়না কি করে, চড়া সুদে ঋণ দেয়, 20 বছরের একটা 10 ইয়ার রাখে, 3% হারে সুদের ইন্টারেস্ট রাখে। এর ফলে কি হয়, এর ফলে এই দেশগুলো যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় তখন বকলমে সেই দেশটাকে কন্ট্রোল করতে শুরু করে চীন। আর আমেরিকার পলিসিটা ছিল যে এই সকল দেশকে বিপুল পরিমাণে এইড দাও, ডোনেশন দাও, তাহলেই কিন্তু টাকার কাছে এই দেশের সরকার তোমার পায়ে পড়ে থাকবে, বিক্রি হয়ে যাবে। আর ইউএসএ এডের এই যে পার্টিকুলারলি টাকা ভারতেও কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করেছিলেন জর্জ সরোজ এবং জো বাইডেন জুটি, এবং একাধিক ক্ষেত্রে ভারতের বিভিন্ন বিরোধী দলগুলোর সঙ্গে বিভিন্ন সময় মিটিংও করেছিলেন শুধু নরেন্দ্র মোদী সরকার ফেলার জন্য। এই তত্ত্ব বা যদি আপনারা ভাবেন তথ্য ভারতের সংসদে কিন্তু আলোচনা হয়েছে। আর শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া যে সমস্ত বড় এক চক্রান্ত বা ষড়যন্ত্র তাও কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ হয়ে গেছে। দেখুন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো এখন এসে প্রকাশ্যে বলতে পারবে না যে আমেরিকা শেখ হাসিনাকে এরকম ওপেন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে, তাহলে আমেরিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু যেরকম পদক্ষেপ ইলন মাস্কের এই পার্টিকুলারলি ডিপার্টমেন্ট ডজ নিচ্ছে, সেখানে পরিষ্কারভাবে বলা যায় তারা আসলে ইউএসএইডের এই টাকার খেলাটা কিন্তু আলটিমেটলি ধরে ফেলেছে। এবার $29 মিলিয়ন বাংলাদেশে তারা আর দেবে না। ভারতীয় টাকায় এই টাকাটা নিতান্তই কম টাকা নয়, প্রায় 250 কোটি টাকার বেশি একটা অ্যামাউন্ট, বাংলাদেশের টাকায় আরো বেশি হবে, তারা আর বাংলাদেশ সরকারকে এবছর দিচ্ছে না। অর্থাৎ রোহিঙ্গা টাকা ছাড়া আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশকে কোনো ক্ষেত্রে সহায়তা করবে না, এবং এটা অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণাই আপনারা ভাবতে পারেন। নিজের দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকে টাকা নেই, সাধারণ মানুষের অন্ন সংস্থান করার কোনো জায়গা নেই, আর আমরা আমাদের টাকা দিয়ে তোমার দেশকে আর বাঁচাতে পারবো না। তোমাকে যে বা যারা ক্ষমতায় বসিয়েছে তুমি তাদের থেকে টাকা নিয়ে নাও, বার্তাটা পরিষ্কার। কিন্তু আমার ইন্টারেস্টিং এই পুরো বিষয়টা লেগেছে একটা অন্য কারণে। এই $29 মিলিয়ন আমেরিকা কেন বাংলাদেশের ইউনিট সরকারকে দিয়েছিল জানেন? আরো অদ্ভুত কারণ এখানে লেখা আছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ স্ট্রেটনিং করার জন্য। অর্থাৎ স্ট্রেটনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভূমিতে পলিটিক্যাল স্ট্রেটনিং করার জন্য, রাজনৈতিক বিভিন্ন জিনিসকে আরো বেশি শক্তিশালী করার জন্য এই টাকাটা মোহাম্মদ ইউনূসকে দিয়েছিল। এবার বিষয় হলো আমেরিকা যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের কোনো পার্ট নয়, কিংবা বাংলাদেশের এই পলিটিক্সের সাথে জো বাইডেনের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্রেটনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ মানে ইলন মাস্ক কি বোঝাতে চাইলেন? এটাই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই 250 কোটি ভারতীয় টাকার বেশি বাংলাদেশের রাজনৈতিক যে ইনভেস্টমেন্ট তা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র করেছিল বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে। এবং এরপরেও হয়তো আপনাদের সন্দেহের জায়গা থাকে না কিভাবে দিনের পর দিন শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে বাংলাদেশে গদিচ্যুত করা হয়েছে। আমি এ বিষয়ে 2 থেকে 3টে এপিসোড বানিয়েছি, এবং অত্যন্ত ইনফরমেটিভ কিছু এপিসোড, একদম তথ্য ধরে ধরে আপনারা জানতে পারবেন, আমাদের চ্যানেলেই আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের একটা টুইট, যেখানে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়ে এই ধরনের $29 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশ থেকে বাতিল করে দেওয়া হলো আমেরিকার পক্ষ থেকে। কালকে মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন একটু আপনাদের আমি বলে দিই। তিনি বলেছিলেন মোদি নাকি নালিশ করতে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। পরক্ষণে তিনি আরো বলেন
যে বিদেশি বিভিন্ন দেশ বাংলাদেশকে নাকি সহায়তা করছে, অথচ যখন তিনি এই কথাগুলো বলছেন, তত্ত্ব কি বলছে? তত্ত্ব আলাদা বলছে, তথ্য এক জিনিস বলছে। কি বলছে? তত্ত্ব বলছে বাংলাদেশ সরকার পুরো বিষয়টা নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আর তথ্য বলছে মোহাম্মদ ইউনূস যখন বলছেন বিরোধী একাধিক শক্তিশালী আন্তর্জাতিক ক্ষেত্র মোহাম্মদ ইউনূসের পাশে আছে, তখন দেখা যাচ্ছে সুইজারল্যান্ড তাদের ফান্ডিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। মানে সুইজারল্যান্ড 2026 থেকে 2028 বাংলাদেশের সরকারের উপর আর কোনো ইনভেস্টমেন্ট করবে না। সেই টাকাটা তারা বলছে ক্লাইমেট চেঞ্জে কাজে লাগাবে বিভিন্ন রিসার্চে। আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে ইউএস এইড বন্ধ করে দেবো। আজকে বলা হচ্ছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেটনিং এর জন্য বাংলাদেশকে যে টাকা দেওয়া হয়েছিল সেই $29 মিলিয়ন বন্ধ করে দেওয়া হবে। একমাত্র ভারতের পাশে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষই আছে, যা ভারতের যে ট্যাক্স পেয়ারের টাকা প্রতিবেশী দেশের কল্যাণে কাজে লাগানো হচ্ছে শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার ভালো সম্পর্ককে মাথায় রেখে। আর এরপরে এরা ভারত বিরোধিতা করে, ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দেয়, নরেন্দ্র মোদীর বিপক্ষে বিভিন্ন রকম স্লোগান দেয়, সর্বোপরি ভারতীয়দের বিপক্ষে বিভিন্ন রকম কথাবার্তা বলে ভারতীয় পতাকাকে পায়ের তলায় মারায়। আমার ভাবলে অবাক লাগে, এরাই নাকি আন্তর্জাতিক স্তরকে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দেয়, নিজের দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এবং ইলন মাস্ক নাকি বাংলাদেশে বিপুল পরিমাণে ইনভেস্ট করবেন এইরকম একটা গল্প কথা শুনিয়ে যান। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস এসেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি চুক্তি করেন, ডিজেল চুক্তি বোধহয় এরকম কিছু একটা নাম ছিল। আমি কিন্তু সেদিন এক্সপোস্ট করে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প চাইছেন বিশ্বের এরকম কিছু পিছিয়ে পড়া দেশ যাদেরকে যারা টাকা দিয়ে এই বিপুল পরিমাণে তেল কিনতে পারবেন। আসলে এই চুক্তি করে মোহাম্মদ ইউনূস বাঁচাতে চেয়েছিলেন নিজের মেয়েকে। আর আজকে ইলন মাস্কের সঙ্গে এরকম ভিডিও কনফারেন্সের গল্প কথা প্রচার করে মোহাম্মদ ইউনূস যখনই নিজেকে আন্তর্জাতিক নেতা হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, ঠিক তখনই ইলন মাস্কের এই ধরনের টুইট, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারকে এবছর $29 মিলিয়ন যে ডলার দেওয়া হতো, সাহায্য করা হতো, সেই টাকা আর দেবে না। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। আর চ্যানেলটি নিয়ে অনেকে মেসেজ করছেন, আমাদের চ্যানেলে মাস রিপোর্ট মারা হয়েছে, কারণ আমরা সত্যি কথা বলতে বিশ্বাস করেছি এবং সত্যি কথা স্প্রেড আউট করেছি। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির মাঠে আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলের উত্থান করতে যাচ্ছে, এখানে মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যেকটা পোলাপাইন কিন্তু আগাগোড়া ট্যালেন্টেড ভাই, এটা বুঝতে হবে। জামায়াতের সাথে যে কেমিস্ট্রি ছিল দীর্ঘ একটা সময়, সেই কেমিস্ট্রিতে ভাটা পড়েছে। উপদেষ্টা থেকে শুরু করে, মানে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এবং কি মাহফুজ, টেকনিক্যালি জামাতকে নিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করে দিয়েছে। ইভেন বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় না, সরাসরি এমনটাও কিন্তু বলেছেন নাহিদ ইসলাম। বাকি ছিল দ্য ব্লুটুথ বয় কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ। জামাতের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে ধরেন কি বলে যে একটু ধার্মিক মানুষ যারা মোটামুটি আলেম ওলামা কৌমি, তারপর হচ্ছে দাখিল আলিয়া সুন্নি, মানে বিভিন্ন সেক্টরে তাদের একটা ভোট ব্যাংক ছিল। তো ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, সেইখানে আমি হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান দেখছি, মানে এই ইসলামপন্থী বা একটু ধর্মীয় অনুভূতিশীল যে সকল ব্যক্তিরা আছেন বা মায়েরা আছেন, ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের ভোটগুলোকে নিজেদের আওতায় আনার জন্য নতুন এক রাজনৈতিক কৌশল কিন্তু অ্যাপ্লাই করছে আমাদের ছাত্ররাও। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় দেবিদ্বারে একটা প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফের 2 দিন ব্যাপী একটা মাহফিল ছিল। সেই মাহফিলে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, এটা খুবই কৌশলী একটা বক্তব্য। তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশে আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়, এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশকে অযোগ্য শাসকরা বাংলাদেশের জনগণকে শাসন করবে। তো তার বক্তব্যটা খুবই লম্বা চূড়া ছিল, তার সোজাসাপটা বক্তব্য। যেই বাংলাদেশে দাড়ি ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয়, এমন বাংলাদেশ চাই না। আমরা চাই যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে আপনার মানে বয়ান করা হোক, পাশাপাশি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এমন বাংলাদেশ চাই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এমন বাংলাদেশ আমরা সবাই চাই। গেল 1 মাস আগেও যদি বা আমরা ছাত্রদের মুখে এমন কথাগুলো শুনতাম, ভাবতাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসাবে বা সমন্বয়ক হিসাবে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে। বাট রাইট নাও তারা একটা পলিটিক্যাল পার্টিকে লিড করতে যাচ্ছে, যে পার্টিটাতে ডিফারেন্ট কিছু, মানে আমার মনে হয় যে পরিবর্তনশীল আমরা রূপ কিছু দেখতে যাচ্ছি। এখন ভোটের মাঠে
প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় যাবার দৌড়ে বিএনপি, জামাত ইসলাম, ইভেন থার্ড পার্টি হিসাবে মূল ক্যারেক্টারের মধ্যে ঢুকার চেষ্টা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা মনে করছেন যে সারা বাংলাদেশে তাদের যে জনমত আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম। আর অন্যান্য দলগুলোর সম্পর্কে তাদের চিন্তা ভাবনা, বিএনপির ব্যাপারে তো খুবই ক্লিয়ার, আওয়ামী লীগের ব্যাপারে তার বলারই অপেক্ষা রাখে না, বাকি ছিল জামাতের ব্যাপারে তাদের অবস্থান টেকনিক্যালি তাদের দলের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল হবেন তারা কিন্তু প্রকাশ করেছেন। এখন হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যে আলেম ওলামারা বা যারা ইসলামপন্থী মেন্টালিটিতে আছেন, ইসলামপন্থী বলতে আমরা সবাই ইসলামপন্থী, কিন্তু ওই যে ইসলামী শাসন চাই ক্ষমতায়, তো এতদিন সবার কাছে একটা ছিল যে হ্যাঁ জামাত যদি ক্ষমতায় আসে এই দেশে ইসলামপন্থী শাসনটা কায়েম হবে, আবার অন্য ধর্মের যারা আছেন তারাও শান্তিতে বসবাস করবে। যার কারণে 5ই আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম অন্য ধর্মীদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস চালু করেছে। এটা আমরা অনেকে দেখেছি, অনেকে এটাকে হাস্যকর নিয়েছেন, আবার অনেকে পজিটিভও নিয়েছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা ওয়াজ মাহফিলের মাঠগুলোতে এখন ঘন ঘন যাচ্ছেন, সেখানে তারা তাদের অবস্থান তুলে ধরছেন কৌশলে। তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। গত 53 বছরই দেশকে যারা শাসন করেছে, যারা শাসনের সাথে কানেক্টেড ছিল, তারা কেউই স্বপ্নের সেই বাংলাদেশ গড়তে পারে নাই। ছাত্ররাই নেতৃত্ব দিবে আগামী দিনের। এখন ছাত্ররাই নেতৃত্ব দিবে, তরুণরাই নেতৃত্ব দিবে, যখন শব্দটা বারবার আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝি যে ছাত্রদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে তারা টেকনিক্যালি প্রমোট করছেন। ইভেন তারার প্রতি আলেম ওলামাদের একটা বড় ধরনের আস্থা আছে। এতদিনে আস্থাটা বিভিন্ন কানেক্টেড একটা অবস্থানে ছিল। জামাত ইসলাম, হেফাজত, চরমোনায়, বাট এই 3টা দল সম্পর্কেই বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি প্রধান আছেন উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন যে এই দলগুলো রাজনৈতিকভাবে সরকার গঠন করতে পারবে না, মানুষ এদেরকে চায় না, ছাত্ররাই নতুন ভাবে নেতৃত্ব নিবে। এখন জামাত ইসলামের যে ভোট ব্যাংক, রিজার্ভ ভোট ব্যাংক, আলেম ওলামা বা যারা এরকম আছেন কওমি আর বিভিন্ন লাইনে, তাদের এই ভোটকে কিন্তু এবার টেকনিক্যালি টার্গেট করেছে ছাত্ররা। ইভেন তারা অনেকাংশে সফলও হচ্ছে। যখন হাসনাত কথা বলছিল, আলেম ওলামারা ঠিক ঠিক ইয়েস মানে এরকম একটা আওয়াজ তুলছিল, যে আওয়াজটা বলছিল আগামী দিনে ভোটের মাঠে ছাত্রদের দল জামাতের ভোটকে টানবে, 100% টানবে। কারণ জামাত নিজেদের কর্মীর বাইরে একটা ভোট পাইতো, সেটা হচ্ছে এই হুজুর, মাশায়েখ, আলেম যারা আছেন তাদের। এখন যখন হাসনাত আব্দুল্লাহ এমন ধরনের কথা বলেন, তো তাদের মধ্যে একাংশ ছাত্রদের প্রতি নির্ভরশীল। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেক কথাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে হচ্ছে। বিশেষ করে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং এই দলকে নিয়ে অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে। অনেকে কিন্তু এই দলটার পক্ষে আছে, আবার অনেকে বিপক্ষে আছে। যারা কিনা বিপক্ষে আছে তারা এটার বিরুদ্ধে গিয়ে বক্তব্য দেয় এবং অনেক রকম কথা বলে, অন্যদিকে সমন্বয়কদের নিয়েও কথা বলে। গাইস, তাদের কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষে বিভ্রান্তির মুখে ফেলে। আবার অন্যদিকে আরও অনেকে বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের যে বর্তমান নিউজগুলা, সেই নিউজগুলা সবার সামনে প্রকাশ হয়েছে। সবার বক্তব্যগুলোই আপনাদেরকে এইখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।